মোহিনীর একটি মেয়ে ছিল, তার নাম মায়া। তার উপরে সে আবার 6 মাসের গর্ভবতী ছিল। তার স্বামী রাকেশ খেজুর গাছ থেকে রস বের করে সেগুলোকে ফুটিয়ে গুড় তৈরির ব্যবসা করত। শীতে 3 মাস তার ব্যবসা বেশ ভালোই হয়। ধীরে ধীরে শীত কমতে রসের যোগান কমতে থাকে এবং গুড় তৈরিও বন্ধ হয়ে যায়। শীত যায় যায়, কিন্তু 3-4 দিন থেকে নিম্নচাপ শুরু হয়েছে। সূর্যের দেখা নেই। দিনরাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। ভিজে পাতা ও কাঠের জন্য ভালোভাবে উনুনও জ্বলতে চায় না। সকালে কাঠের উনুনে রুটি বানাতে গিয়ে মোহিনী বলে, ওহ, কখন থেকে ধোঁয়া হয়েই চলেছে, চোখে মুখে জ্বালা ধরে গেল। এখনো উনুন ধরার নাম নেই। আর কাঠগুলোকে দেখো, সব ভিজে সব করছে। এবার সবাই একে একে এসে পড়বে খাবারের জন্য। এমন সময় সুজাতা দেবী এসে বলেন, কি হলো বৌমা, তুমি এখনো উনুন ধরাওনি? কটা বাজে দেখেছো? তোমায় যতক্ষণ চায়ের জন্য এসে বকাবকি না দেওয়া হয়, তুমি তো খাবারই দাও না। আমাকে এক্ষুনি বেরোতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। মা, আমার খাবারটা দাও, আমি স্কুলে যাব তো। রোজ রোজ এরকম দেরি হলে দিদিমণি খুব বকাবকি করে। আমি আজকে কিন্তু কোনো রকমের বাহানা দিতে পারবো না। দেখতে তো পাচ্ছ উনুন জ্বলছে না। এবার কি আমি উনুনের উপরে উঠে বসবো নাকি? এভাবে কি করে রান্না হবে? কোথায় একটা ঘরে গ্যাস উনুন থাকবে, যাতে করে অন্তত রান্নাটা আমি ঠিক মতো করতে পারবো। তা নয়, এই বাড়িতে তো কোনো রকমের সুবিধাই নেই। বাবা কি দেখে যে এরকম বাড়িতে আবার বিয়ে দিয়েছিল কে জানে। মোহিনী এভাবেই গজগজ করতে থাকলে তার শাশুড়ি সুজাতা দেবী কে বলেন, কি হলো বৌমা, আবার আজকে বকা শুরু করেছো? রোজ রোজ তোমার এত অভিযোগ কেন থাকে বলো তো? আমরাও তো একসময় বৌমা ছিলাম, আমরাও তো এরকম ভাবেই রান্না করেছি। কই, তোমার মতো তো এত অভিযোগ করিনি। তাছাড়া দেখতেই তো পাচ্ছ আবহাওয়াটা খারাপ। এই আবহাওয়াতে কাঠ শুকনো হবে কি করে? কাঠ না শুকনো হলে রান্নাও হবে না। আজ সারাদিন কাউকে কিছু খেতে হবে না। খাবার বেলা তো সবাই সময় মতো এসে হাজির হয়ে যাবে। তখন তো কেউ আর জিজ্ঞাসা করবে না যে কিভাবে রান্নাটা হলো। কষ্ট তো আমাকেই পেতে হচ্ছে। থাক, তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে তুমি রান্না করছো কেন? এমনিতেই তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, আমার জন্য আর কিছু করতে হবে না। এই বলে রাকেশ শেষে গুড়ের হাঁড়ি দুটোকে তুলে বেরিয়ে পড়ে। রাকেশ কিভাবে যেতে দেখে সুজাতা দেবী বলেন, হ্যাঁ রে বাবা, তুই এখন না খেয়ে কোথায় বের হচ্ছিস? একটু কিছু মুখে দিয়ে যা বাবা। না না মা, এখন আর খেতে ইচ্ছা করছে না। এখন না বের হলে এই শেষ আর গুড়টা বিক্রি হবে না, গরমে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। এতে যদি 2 পয়সা রোজগার হয়ে যায় তাও তো ভালো। এই বলে রাকেশ চলে যায়। তখন সুজাতা দেবী মোহিনীকে বলে, নাও, এবার তোমার শান্তি হলো তো? ছেলেটা সারাদিন এত পরিশ্রম করে, এখন বেরোলো, রাস্তায় রাস্তায় ঘুরে গুড় বিক্রি করে কখন ফিরবে তার ঠিক নেই। সারাদিন খাওয়াই হবে না ওর। রোজ সকালে তোমার অশান্তি না করলে মন ভরে না বলো? এরপর মোহিনী আর কিছুই বলে না। এমন সময় তার মেয়ে মায়া সেখানে আসে এবং কাঁদতে কাঁদতে বলে, মা, খুব খিদে পাচ্ছে, খেতে দাও না। সকাল থেকে কিছুই খাইনি, তখন থেকে বলে যাচ্ছ আধ ঘন্টা পর। এখনো কি কিছু রান্না হয়নি নাকি? দেখতেই তো পাচ্ছিস উনানটা জ্বালতে পারছি না। তোর আমাকে কি পেয়েছিস বলতো? আমি কি ম্যাজিক জানি যে বললেই 1 মিনিটের মধ্যে রান্না করে তোদের সামনে ধরে দেব? এদিকে আয় দিদু, আমি তোকে বিস্কুট দিচ্ছি, খেয়ে নে, তারপর রান্না হলে ভালো করে খাবি খনে। এরপর সুজাতা দেবী মায়াকে দুটো বিস্কুট খেতে দেয়। এদিকে রাকেশ গ্রামে ঘুরে ঘুরে গুড় বিক্রি করার জন্য চেষ্টা করে এবং অজিত বাবু নামে এক ধনী ব্যবসায়ীর বাড়ির সামনে গিয়ে বলে, বাবু গুড় নেবেন? ভালো খেজুরের গুড় আছে, একেবারে খাঁটি। রুটি পিঠে দিয়ে খেতে খুব ভালো লাগবে। রুটি পিঠে তৈরি করবে কি? বাড়িতে রোজই কেনা খাবার খাওয়া হচ্ছে, গুড় দিয়ে খাওয়া তো অনেক দূরের কথা। আরে বাবু, কেনা খাবার থেকে তো বাড়িতে তৈরি খাবার অনেক ভালো। নিন না, 1 কেজি নিন না। সেই সকাল থেকে রোদে রোদে ঘুরছি, একটুকু বিক্রি হয়নি। ঠিক আছে, আমাকে 1 কিলো খানিক দিয়ে যাও। আচ্ছা, তুমি তো এই গ্রামেই বাস করো, আমার একটা কাজ করে দিতে পারবে? তুমি যদি পারো আমাকে একটা কাজের লোক জোগাড় করে দাও। বাড়িতে গিন্নি অসুস্থ, তারপর রান্না বান্না করা খুবই কষ্টকর। কাজের লোক সেরকম তো আমার জানাশোনা কেউই নেই, তবে খুঁজে পেলে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। হ্যাঁ, তাই করো। কাজ বলতে ওই আর কি, রান্না বান্নাটাই করতে হবে। বাকি কাপড় কাচা, ঘর মোছা ওসবের জন্য আলাদা লোক আছে। ভালোভাবে রান্না করে দিলেই হবে, মাসে ভালো বেতনও পাবি। তাছাড়া খাবার দাবার যা বেঁচে যাবে তা সবই নিয়ে নেবে গুণ। অজিত বাবুর কথা শুনে রাকেশ মনে মনে ভাবে, মোহিনীর শরীরটা যদি ভালো থাকতো তাহলে আমি এখানেই ওকে কাজে লাগিয়ে দিতাম, কিন্তু ও এখন নিজেই গর্ভবতী, তার উপরে এইরকম পরিশ্রম করতে তো একেবারেই যায় না। বাড়ি ফিরে গিয়ে রাকেশ মোহিনীকে এ ব্যাপারে সমস্ত কিছুই বলে। সবকিছু শুনে মোহিনী বলে,
তুমি আজকেই বাবুর কাছে যাও আর বলবে আমি কাল থেকেই রান্নার জন্য চলে যাব। দুবেলা রান্না করা এমন কি আর কঠিন কাজ, ও আমি অনায়াসেই করে নিতে পারবো। কিন্তু মোহিনী, তোমার নিজের শরীরই এখন ভালো নেই, তুমি কি করে রান্না বান্না করবে? কোথায় আমার উচিত তোমাকে একটু ভালো মন্দ খাওয়ানো, তোমার যত্ন করা, আর সেখানে কি না তোমাকে আমি কাজ করে টাকা উপায় করব? আরে ওসব কথা ছাড়ো তো, সংসার যখন দুজনের তখন দায়িত্ব তো দুজনের। মোহিনী, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হয়, কাঠের চুলে রান্না করা খুব কষ্টকর, কিন্তু আমি কি করব বলো? এই পরিস্থিতিতে গ্যাসের চুলো কেনা আমার সামর্থ্যের বাইরে। হ্যাঁ জানি, আসলে আমারও সকালে না মাথাটা খুব গরম হয়েছিল, তাই ওভাবে বলে ফেলেছি। পরে খুব খারাপ লেগেছে। আমাদের মতো গরিবের কি আর এত আশা করা উচিত? যা আছে আমাদেরকে তাতেই চালাতে হবে। তুমি চিন্তা করো না মোহিনী, আমি কাজ খোঁজার ব্যবস্থা করছি, দেখি না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। এখন আর তোমাকে আর কোনো কাজ করতে হবে না। পরের দিন মোহিনী অজিতবাবুর বাড়িতে কাজে যায়। মোহিনীকে দেখে অজিতবাবুর স্ত্রী তপতী দেবী বলেন, আরে মোহিনী, তুমি এসেছো? এক্ষুনি আমি ওনাকে তোমার কথাই জিজ্ঞাসা করছিলাম। এসো, আমি তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিই। এই দেখো, এটা হলো গ্যাস ওভেন। এটাকে এভাবে জ্বালাই, তারপরে এই ডান দিকে ঘুরিয়ে বন্ধ করে দিতে হয়। এবার তুমি একবার করে দেখাও তো দেখি। তপতী দেবীর কথা অনুযায়ী মোহিনী গ্যাসের ওভেন ধরায় এবং নিভিয়ে দেয়। তখন তপতী দেবী বলেন, আরে বাহ, তুমি তো একেবারেই শিখে গেছো। তুমি কি আগে থেকে গ্যাস চালাতে পারতে? তোমার বাড়িতে গ্যাস আছে নাকি? না ম্যাডাম, আমার বাড়িতে গ্যাস ওভেন নেই। আমি এই প্রথমবার গ্যাস চুলো জ্বালালাম। আমি তো মাটির চুলাতে রান্না করি। এরপর তপতী দেবী তাকে সমস্ত কাজ বুঝিয়ে সেখান থেকে চলে যান। মোহিনী রান্নাঘরটাকে ভালো করে দেখে এবং মনে মনে ভাবে, বড়লোকদের বাড়িতে রান্না করার কি সুখ, সব কিছুই এদের আছে। মশলা বাটার দরকার হলে একবার মিক্সার মেশিন চালিয়ে দিলে 1 মিনিটের মধ্যে সব মশলা গুঁড়ো হয়ে যাবে। মাইক্রো ওভেনে চট করে খাবারও গরম হয়ে যাবে। গ্যাস চুলাতে ধোঁয়া ছাড়াই কি সুন্দর রান্না হবে। সত্যি এদেরই যত সুখ, আর আমাদের মতো গরিবদের একবেলা রান্না করতে গেলে চোখে জল বেরিয়ে যায়। এরপর মোহিনী রান্নাবান্না করে খাবার নিয়ে বাড়ি ফিরে আসে। সঙ্গে করে নিয়ে আসা খাবার সে তার মেয়েকে এবং শাশুড়িকে খেতে দেয় এবং এরপর নিজেও রাকেশ খায়। এভাবেই সে প্রতিদিন রান্না করতে যেত এবং ফেরার সময় খাবার নিয়ে এসে সেই খাবার ভাগ করে তারা খেত। দেখতে দেখতে আরও 3 মাস কেটে যায়। এদিকে মোহিনীর ডেলিভারির সময় এগিয়ে আসতে থাকে। একদিন সে রান্না করতে যাওয়ার পর তপতী দেবী তাকে বলে, হ্যাঁ রে মোহিনী, তোর তো এবার ডেলিভারির সময় হয়ে এসেছে। আমার মনে হয় এমন সময় তোর আর কাজে না আসাই ভালো। কিন্তু ম্যাডাম, আপনারও তো শরীরটা ভালো নেই, আপনি কিভাবে রান্না বান্না করবেন? তাছাড়া আমার খুব একটা সমস্যা হচ্ছে না, আমি ঠিক আসতে পারবো। না না না, এত রিস্ক নিয়ে তোকে এই বাড়িতে রান্না করতে আসতে হবে না। আমি অন্য কাজের মেয়ে দেখেছি, সেই রান্না করে দিয়ে যাবে। কাল থেকে তোর ছুটি। যাওয়ার সময় এখানে কিছু ফল আছে, আর তোর মাইনেটা রাখা আছে, নিয়ে যাস। তপতী দেবীর কথা শুনে মোহিনী চিন্তায় পড়ে যায় এবং তার চোখে জল চলে আসে। সে আর কিছু না বলেই রান্না করা শুরু করে। রান্না হয়ে গেলে টাকা নিয়ে সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে মোহিনী মনমরা করে বসে থাকে। তাকে এভাবে বসে থাকতে দেখে রাকেশ বলে, কি হলো মোহিনী, তুমি এইভাবে বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না গো, শরীর ঠিক আছে। আসলে আজ থেকে ম্যাডাম আমাকে কাজে যাওয়ার জন্য বারণ করেছেন। আমার ডেলিভারির সময় এগিয়ে আসছে তো, সেজন্য তিনি অন্য কাজের লোক রেখেছেন। আমি নিজে থেকেই তোমাকে আর ওখানে যেতে দিতে চাইছি না। এত পরিশ্রম শরীরের পক্ষে ভালো না। আমি এই সপ্তাহের মধ্যেই একটা ফ্যাক্টরিতে কাজে লাগবো, ওখানে বেশ ভালো মাইনেও দেবে বলেছে। তোমাকে আর কষ্ট করে সংসার টানতে হবে না, এবার থেকে সকলের দায়িত্ব আমি নিতে পারবো। পরের সপ্তাহ থেকে রাকেশ ফ্যাক্টরিতে কাজ শুরু করে। মোহিনী আবার চুলাতে রান্নাবান্না শুরু করে। এদিকে তপতী ম্যাডামের মেয়ে শহর থেকে তার জন্য একটি গিফট পাঠায়। গিফট খুলে তপতী ম্যাডাম দেখেন তাতে একটি নতুন গ্যাস চুলা। তখন তিনি তার মেয়েকে ফোন করে বলেন, হ্যালো রিমি, তুই গ্যাস চুলা পাঠিয়েছিস কেন? আমাদের তো নতুন গ্যাস চুলা আছে। আরে মা, এটা আমি কিনিনি। একটা গ্যাস চুলার কোম্পানির অ্যাড করেছিলাম, তারাই 2টো গ্যাস চুলা দিয়েছে। আমার তো একটা লাগবে, তাই তোমাকে একটা পাঠিয়ে দিলাম। তুমি ওই আগের চুলাটা বাদ দিয়ে দাও আর এটা লাগিয়ে নাও। এটা খুব ভালো ব্র্যান্ডের চুলা, জানো। আসলে রিমি একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করত। সে যেই ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ করত প্রায় সেই ব্র্যান্ড থেকে গিফট পেত এবং গিফটগুলো সে কিছুটা ব্যবহার করত এবং কিছুটা তার মাকে পাঠিয়ে দিত। এভাবেই সে 2টো গ্যাসের চুলো একটি তার মাকে পাঠিয়ে দেয়। তপতী দেবী নতুন গ্যাস চুলা ফিট করে পুরাতনটি খুলে নেন এবং অজিতবাবুকে ডেকে বলেন, কই গো, শুনছো? একবার কাউকে বলে রাকেশকে ডেকে পাঠাও তো, আমার একটু দরকার আছে। কেন, রাকেশকে আবার কি দরকার? তুমি তো তার বউকে নিজে থেকেই কাজে আসতে বারণ করেছো, এখন কি তাকে আবার কাজে নেবে নাকি? আরে না না, কাজের জন্য নয়। আসলে তোমার মেয়ে এই নতুন গ্যাস ওভেনটা পাঠিয়েছে, তাই ভাবছি পুরনোটা মোহিনীকে দিয়ে দেব।
মেয়েটা না খুব ভালো, ওকে আমার খুব পছন্দ হয়েছে। ওর বাচ্চা কাচ্চা হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে ওকে আবার আমি কাজে নেব। ও বেচারার মুখে অনেকবার শুনেছি ওকে কাঠের উনুনের ধোঁয়াতে রান্না করতে হয়। এই সময় ওর আর এত কষ্ট করে রান্না করা চলে না, বুঝলে? বেশ বেশ, আমি এক্ষুনি রাকেশকে ডেকে পাঠাচ্ছি, তুমি তাহলে ওর হাতেই দিয়ে দিও। বিকেলে রাকেশ তাদের বাড়িতে গেলে তপতী ম্যাডাম তার হাতে গ্যাসের চুলোটি দিয়ে বলেন, রাকেশ, এই নাও, এই গ্যাস ওভেনটা নিয়ে যাও। মোহিনী এখন অসুস্থ, কাঠের চুলাতে রান্না করতে ওর খুবই কষ্ট হয়। এই ওভেনটা একেবারে নতুন আছে, মাত্র 3-4 মাস হয়েছে এটা কিনেছিলাম। তুমি এটা আজকে গিয়ে ফিট করে নেবে। হাতে গ্যাস চুলো পেয়ে রাকেশ খুবই খুশি হয়ে যায় এবং তপতী ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে এসে সে গ্যাস চুলোটি মোহিনীকে দেখিয়ে বলে, মোহিনী, এই দেখো তোমার জন্য কি এনেছি, প্রতিমা ম্যাডাম তোমার জন্য পাঠিয়েছে। কি এনেছো? আরে বাহ, প্রতিমা ম্যাডাম গ্যাস চুলোটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু কেন? মায়া ঘরের ভিতরেই ছিল। মোহিনী এবং রাকেশের কথা শুনে সে বাইরে এসে বলে, বাবা, আমাদের নতুন গ্যাস চলে এসেছে। তাহলে মা, তুমি আর সকাল সকাল ঝগড়া করবে না তো? দেখো ঠাম্মা, মা ঝগড়া করতে বলে বড় ম্যাডাম মাকে এই গ্যাস চুলাটা পাঠিয়েছে। আমার মনে হয় তোমার ম্যাডাম তোমার মনের কথা বুঝেছেন, তাই তোমাকে এই উপহারটা দিয়েছেন। সুজাতা দেবীর কথা শুনে মোহিনী হেসে ফেলে এবং রাকেশ বলে, ওনারা মনে হচ্ছে নতুন গ্যাসের চুলো কিনেছে, তোমার কাঠের চুলোতে রান্না করতে কষ্ট হয় তাই জন্য তোমাকে এটা পাঠিয়েছে। এবার তুমি খুশি তো? আর তোমাকে ধোঁয়াতে কষ্ট করে রান্না করতে হবে না। নতুন গ্যাস চুলা দেখে মোহিনীর মুখে হাসি ফুটে ওঠে। এরপর সে বেশ আরাম করে গ্যাস ওভেনে রান্না করে। প্রতিদিন সকালে তাকে আর কষ্ট করে কাঠ জোগাড় করে উনুনের ধোঁয়ার মধ্যে আর রান্না করতে হতো না। মশালপুর গ্রামে এক মস্ত বড় নদী ছিল। সেই নদীর ধারে পূজা তার বাবা হরিশচন্দ্রবাবু ও মা সপ্তমী দেবীকে নিয়ে বসবাস করত। পূজার বয়স মাত্র 12 বছর। পূজা ছিল তাদের একমাত্র সন্তান। ছোট থেকেই পূজার পড়াশোনা খুবই আগ্রহ ছিল। সে গ্রামের স্কুলে পড়তে যেত। স্কুলের টিচার পূজাকে খুবই ভালোবাসতো, কিন্তু পূজার বাবা ছিল মূর্খ অবুঝ। পূজাকে পড়াতে চাইতো না। দিন রাত বাবার কথা শুনে শুনে পূজা দিন কাটতো। এখন বর্ষাকাল, পূজাকে খুব কষ্ট করে এই বর্ষার মধ্যে দিয়ে স্কুলে যেতে হতো। পূজা মনে মনে ভাবতো, এই গ্রামটার কি আর কোনোদিনও উন্নতি হবে না? বর্ষা মানেই এক হাঁটু জল। কত কষ্ট করে গ্রামের মানুষরা জীবন কাটাচ্ছে। না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই কোথায় চললি ড্যাং ড্যাং করে? মেয়ে হয়ে জন্মছো আর ঘরে থাকতে ইচ্ছা করছে না? মেয়েদেরকে ঘরে থাকতে হয়, ঘরের কাজ করতে হয়, তবেই না ভালো করে শ্বশুরবাড়ি গিয়ে সংসার করতে পারবি। তোমরা শুধু একই কথা বলো, শুধু বিয়ে আর বিয়ে। মেয়েরা কি বিয়ে ছাড়া আর অন্য কিছু ভাবতে পারে না? আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আমি গ্রামের জন্য কিছু করতে চাই। এই গ্রামের মানুষেরা কত কষ্ট করে জীবন কাটাচ্ছে। আমি বড় হয়ে পড়াশোনা করে অনেক বড় অফিসার হতে চাই, আর এই গ্রামের জন্য কিছু করে দেখাবো। হ্যাঁ মা, তুই পড়াশোনা করে অনেক বড় হ, এটাই আমার ইচ্ছা। আমাদের এই গ্রামের জন্য তুই যদি কিছু করতে পারিস, তাহলে গ্রামের মানুষরাও এই বর্ষার জলের হাত থেকে একটু নিস্তার পাবে। এখানে তো বর্ষা মানেই এক আকাশের জল, আর তার সঙ্গে নদীর বাঁধ ভেঙে নদীর যত জল গ্রামে ঢুকে পড়ে। চারিদিকে জল ছাড়ার কোনো কিছুই দেখতে পাওয়া যায় না। ঠিক আছে মা, এখন আমি স্কুলে যাই। টিচাররা আমার জন্য অপেক্ষা করছে, দেরি হয়ে যাচ্ছে। পরে না হয় এসব কথা হবে। এরপর পূজা বর্ষার এক হাঁটু জলে ভিজে ভিজে স্কুলে চলে যায়। স্কুলের টিচাররা পূজাকে জিজ্ঞাসা করে, পূজা, আজকে এত দেরি হলো কেন তোমার? তুমি তো সবার আগে চলে আসো, এসে নিজের পড়াশোনা শুরু করে দাও। আজকে কি হয়েছে তোমার? না টিচার, তেমন কিছুই হয়নি। বাবা রোজ বলে যে স্কুলে যেতে হবে না, মেয়েদের স্কুলে গিয়ে কিছু লাভ নেই, বিয়ে করে কাজ করতে হবে। তাই কথা বলতে বলতে দেরি হয়ে গেল। আর তার উপরে এই বর্ষার জল, এক হাঁটু জল পার করে আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। এরপর তাদের ক্লাস শুরু হয়ে যায়। কিছুক্ষণ পূজা তার বন্ধুদের সঙ্গে কথা বলে। জানিস শিউলি, আমাদের গ্রামটাকে নিয়ে বড়ই চিন্তা। একটু বৃষ্টি হলেই নদীর বাঁধ ভেঙে যায় আর সমস্ত জল গ্রামে ঢুকে যায়। কেউ তেমন শিক্ষিত মানুষ নেই যে বিষয়গুলোকে সরকারি দপ্তরে নিয়ে গিয়ে জানাবে। তাই এক কাজ কর না, তোর যদি অত চিন্তা হয় তাহলে তুই বসে বসে চিঠি লেখ না সরকারি দপ্তরে। হ্যাঁ তো, আমি তো চিঠি লিখতে পারবো। আমি তো একথা একবারও ভেবেই দেখিনি। চিঠি লিখলেই তো হয়ে যাবে। এরপর পূজা এসডিও অফিসে চিঠি লিখে পাঠায়। এভাবেই দিন কাটতে থাকে। দিনের পর দিন পূজা চিঠির উত্তরের আশায় বসে থাকে। কেউ হয়তো এখনই আসবে,
অথবা অফিস থেকে হয়তো কোনো লোককে পাঠাবে। এই ভেবে ভেবে পূজার বছরের পর বছর কেটে যায়। পূজা চিঠি লিখতেই থাকে, কিন্তু পূজার না তো কোনো চিঠির উত্তর আসে, না তাদের গ্রামের হালচাল দেখতে কেউ আসে, আর নাই বা কোনো রকম সাহায্য তারা পায়। এরপর পূজা একদিন মনে মনে বলে, এত বছর তো হলো চিঠি লিখে যাচ্ছি, কিন্তু চিঠির কোনো উত্তরই আসছে না। প্রত্যেক বছর সে বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, আর গ্রামের রাস্তা বলতে কিছুই থাকছে না, সব ডুবে যাচ্ছে। আর আমি কিছুই করতে পারছি না, শুধু বসে বসে দেখছি আমার গ্রামের লোকজনরা কত কষ্ট পাচ্ছে। দেখ পূজা মা, অত শত ভেবে লাভ নেই। এ মাসেই তোর বিয়ে দিয়ে দেবো। ওসব বাদ দে না দেখি, তো সব উটকো মাথায় নিয়ে বসে আছে। তুমি অমন করে বলছো কেন গো? মেয়েটা তো গ্রামের জন্য এত ভাবছে, এত চেষ্টা করছে, যাতে নদীর বাঁধটা সরকারি লোক এসে ঠিক করে দিয়ে যায়, আমাদের গ্রামটা যাতে রক্ষে পায়। অত গ্রামের লোকের কথা ভেবে লাভ নেই, তার চেয়ে বরং নিজের কথা ভাবাই ভালো। জন্য একটা ভালো ছেলে দেখেছি, পাশের গ্রামের মনীষ বাবুর ছেলে শেখর, ভালো ব্যবসা আছে। ছেলের বাড়িতে আমি কথাও দিয়ে এসেছি, ওরা সবাই রাজি। বাবা, আমাকে আরেকটু সময় দাও, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমার যে অন্য উদ্দেশ্য আছে, আগে সেটা থেকে আমি নিজেকে মুক্তি করি, তারপর না হয় বিয়ে করব। আমি কথা দিয়ে এসেছি, আমার কথা না ফেলা হয়। আমাদের এই কষ্টের সংসারে দুটো পেট ঠিক চালিয়ে নেব। তোর বিয়েটা দিতে পারলে আমার মাথা থেকে চিন্তাটা দূর হয়। হরিশ্চন্দ্রবাবু পূজার কোনো কথাই শোনে না। এরপর তিনি শেখরের সঙ্গে পূজার বিয়ে ঠিক করে ফেলেন। সামনের মাসে পূজার বিয়ে ছিল। বাবা, এই বর্ষাকালে কি করে বিয়ে হবে বলো তো? এই বর্ষায় কেউ আবার বিয়ে করে নাকি? চারিদিকে জল, এক হাঁটু জল জমে আছে। তুমি আমার কথা বুঝতে পারছো না কেন বাবা? চিরকালই এই গ্রামে জল থাকবেই, কোনোদিনও বের হবে না। বর্ষা আসলে আর কথাই নেই, এরপর দেখবি এক গলা হয়ে যাবে। তুই কি ওসব ভেবে কিছু করতে পারবি? তার থেকে বরং আমি তোর বিয়ে দিয়ে দিচ্ছি, এটাই সবচেয়ে ভালো। এরপর পূজা আর শেখরের বিয়ের দিন চলে আসে। বর্ষায় চারিদিকে জল থই থই করছে, তারই মধ্যে পূজার শেখরের বিয়ে চলছে। তারপর হঠাৎ করে নদীর জল উপচে গ্রামের ভিতরে হু হু করে জল ঢুকতে থাকে। চারিদিকে এক গলা জল, সব লোক চারিদিকে ছুটোছুটি করছে, কে কোথায় নিজের জীবন নিয়ে যাবে। এদিকে পূজার বিয়ের সব সরঞ্জাম জলে ভেসে যায়, বিয়ের মণ্ডপও জলে ভেসে যায়, এমনকি তাদের নিজের ঘরটাও রক্ষে পায় না। এই সময় কে কোথায় দাঁড়াবে? হরিশ্চন্দ্রবাবু মাথায় হাত দিয়ে বলেন, একে হলো, চারিদিকে যে জল থই থই করছে। হায় উপরবেলা, মেয়ের এই বিয়ের সময়তেই জলটা দিতে মন গেল। তখন পূজা বলে, এই বিয়ের থেকে এই গ্রামের লোকেদের জীবনটাই আগে, যা করতে হবে আমাকেই করতে হবে। আসুন সবাই, আস্তে আস্তে আসুন। ওই যে গাছটা ভেসে আসছে, ওই গাছের গুড়িটার উপরে সবাই উঠে পড়ুন, আর সবাই স্কুলের দিকে রওনা দিন। স্কুলই একমাত্র সেফটি জায়গা। এরপর পূজা এক এক করে সমস্ত গ্রামবাসীদের এবং ওই বিয়ে বাড়ির লোকজনদেরকে নিয়ে স্কুলের দিকে যায়। স্কুলটি ছিল দোতলা পাকা বাড়ি, তাই স্কুলের উপরে জল যায় না। সেখানেই সবাই নিশ্চিন্তে আশ্রয় নেয় এবং এই স্কুলেই সবাই মিলে কোনো প্রকারে পূজার বিয়ের কাজ সম্পূর্ণ করে দেয়। কোনো প্রকারে নিজেদেরকে বাঁচিয়ে পূজার বিয়েটা হয়ে গেল। জলটা কমলে পূজা শ্বশুর বাড়ি যেতে পারবে, তারপরেই আমি নিশ্চিন্ত হতে পারবো। আর আমাদের কি, আমাদের দুজনের দুটো পেট ঠিক চালিয়ে নেব। এরপর একটু অবস্থা ঠিকঠাক হলে পূজা শ্বশুর বাড়ি চলে আসে। সেখানে গিয়ে নিশ্চিন্তে ঘুমাতেও পারে না, খেতেও পারে না, সবসময় গ্রামের জন্য মন উতালা হয়ে থাকে। আমি এখানে পাকা বাড়িতে আরামের সঙ্গে আছি, খাচ্ছি দাচ্ছি, কোনোই অসুবিধা নেই। আমার বাবা মা আত্মীয় স্বজন গ্রামের লোকেরা সব জলেতে নিজেদের বাড়িঘর হারিয়ে ফেলেছে। না খাওয়ায় না দাওয়ায় কিভাবে দিন কাটাচ্ছে কে জানে, মনটা বড়ই ছটফট করছে। পূজা, তুমি এত মনমরা হয়ে আছো কেন? তোমার কি ভালো লাগছে না? যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো, কারণ এখন থাকতে তোমার সব দায়িত্ব আমার। আমি তোমাকে যখন বিয়ে করে নিয়ে এসেছি, আমাকে তো তোমার সব দুঃখ কষ্ট সঙ্গী হয়ে থাকতে হবে। না না, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনটা গ্রামের দিকেই পড়ে আছে। কে জানে গ্রামে জল বেরোলো নাকি, লোকেরা সব কেমন অবস্থায় আছে, তাদের ঘরবাড়ি সব ভেসে গিয়েছে। কতদিনই বা ওরা এভাবে থাকবে? সরকারি কোনো ব্যবস্থাও হচ্ছে না, তাই একটু চিন্তায় আছি। তুমি গ্রামের জন্য এত চিন্তা করছো কেন? দেখবে একদিন এমন আসবে তোমাদের গ্রাম সব থেকে উন্নত হবে। আমার কথা শুনে রাখো। তুমি ঠিক বলছো তো, দিন আসবে, তবে সেদিনই আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমি সেই ছোটবেলা থেকে গ্রামের অবস্থাটা দেখে আসছি, তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল
আমি গ্রামটাকে উন্নত করব। কত চিঠি লিখেছি সরকারি দপ্তরে, কিন্তু কোনোই খবর আসেনি। আর তুমি যখন বলছো, তোমার কথা একটু ভরসা করেই দেখি। সরকারি কাজ তো একটু দেরি হয়, কখন কোন অফিসার আসবে আর কখন কোন অফিসার বদলি হবে, তার জন্যই তো সরকারি কাজ একটু দেরি হয়। তারপর হঠাৎই সেই দিন চলে আসে। সরকারি দপ্তর থেকে অফিসার ইন্সপেকশনের জন্য সেই গ্রামে আসে এবং তারা হরিশ্চন্দ্র বাবুর কাছে পূজার খোঁজ করেন। এখানে মিস পূজা বলে কে আছে? ওনার হাতের চিঠি আমাদের দপ্তরে অনেকদিন ধরে পড়েছিল, ওনার সঙ্গে একটু দেখা করতে পারলে খুবই ভালো হয়। পূজা তো আমার মেয়ে, তার তো বিয়ে হয়ে গেছে, সে এখন শ্বশুর বাড়ি আছে। তবে আপনি একটু বসুন, আমি খবর পাঠাচ্ছি। সত্যি মা পূজা আমার এই গ্রামের জন্য কতই না ভাবনা চিন্তা করে। আপনারা একটু বসুন, আমি এক্ষুনি খবর দিচ্ছি। এরপর হরিশ্চন্দ্রবাবু পূজাকে খবর দেন। পূজা শেখরকে নিয়ে নিজেদের গ্রামে আসে। তারপর অফিসারের সঙ্গে কথা বলে। নমস্কার, আমি পূজা। এই গ্রামে বহু বছর থেকে বৃষ্টি হলে জল জমে যায়, এমনকি নদীর বাঁধও ভেঙে যায়, যার ফলে গ্রামের লোকেরা খুব কষ্টে দিন কাটায়। আর এবছর তো একদম বন্যা হয়ে গিয়েছিল, সমস্ত ঘর বাড়ি সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। এই সরকারি স্কুলেই গ্রামবাসীরা এখন দিন কাটাচ্ছে। সরি ম্যাডাম, আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ এইরকম চিঠি অনেকই আসে, তার উপরে পুরো সব চাপা পড়ে যায় তো। আর তাছাড়া আমাদের অফিসাররা নানা কাজে ব্যস্ত থাকে, তাই দেখতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি আপনাদের গ্রামের পরিস্থিতি, খুবই তাড়াতাড়ি আমরা আপনাদের গ্রামের জন্য একটা ব্যবস্থা করছি। তবে আপনাদের যা ক্ষতি হয়েছে তা রিকভার করে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি। আর নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে পড়ে, তার জন্য আমরা ড্যামটাকে ঠিকভাবে তৈরি করে দিচ্ছি। এরপর থেকে আশা করি আর জল ঢুকবে না। আর যা আশেপাশে মানুষের যা ক্ষতি হয়েছে, সরকারি তহবিল থেকে তাদের সাহায্যের জন্য ব্যবস্থা করে দিচ্ছে। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আজ আমি অনেক খুশি, আজ আমি আমার গ্রামের জন্য কিছু করতে পেরেছি। এই সমস্ত কথা শুনে গ্রামের লোকেরা পূজাকে নিয়ে আনন্দে কোলাকুলি করতে থাকে। সত্যি মা পূজা, তোর মতো মেয়ে আমাদের গ্রামের প্রত্যেক ঘরে ঘরে জন্মালে আমাদের গ্রামে আর দুঃখ অভাব বলে কিছু থাকবে না। তুই এত কষ্ট করে লেখাপড়া শিখেছিস বলে আমাদের গ্রামে আজকে আলো দেখতে পেলাম। এরপর কিছুদিনের মধ্যেই সরকার থেকে নদীর বাঁধ বেঁধে দেয়। গ্রামে আর জল ঢোকে না। সব লোকেদের এক এক করে পাকা বাড়ি করে দেওয়া হয়। তার উপর এত বছর যা ক্ষতিপূরণ হয়েছে তার জন্য সরকার একটা টাকা দেয়, যাতে করে গ্রামের লোকেরা কিছু ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। এখন মশালপুর গ্রাম ছিল সব থেকে উন্নত, চারিদিকে ঝকঝক তকতক করছে। পূজা, আমার কথাটা সত্যি হলো তো? আমি বলেছিলাম না তোমার একদিন স্বপ্ন পূরণ হবে, আজ সেই স্বপ্ন পূরণ হলো তো? আর এটা সত্যি, তুমি রানী লক্ষ্মীবাইয়ের মতো পুরো গ্রামটাকে বাঁচালে। জানো শেখর, আমি কোনোদিনও ভাবিনি যে গ্রামের লোকের জন্য আমি সত্যি সত্যি এত কিছু করতে পারবো। আজ আমি খুব খুশি আমার গ্রামকে উন্নত করতে পেরেছি। এরপর সব গ্রামের লোকেরা খুশি খুশি জীবনযাপন করতে থাকে, আর পূজা ও শেখরও সুখে শান্তিতে নিজেদের সংসার করতে থাকে।